সামসা ইন লাভ। সুন্দর। মিস্টার আশরাফ, আমার মনে হয় আমি আরও একবার প্রেমে পড়ে গেলাম এই কমন ম্যানের। ঠিক কতবার সুন্দর বললে সুন্দরের প্রকৃত প্রশংসা করা হবে বুঝতে পারছি না, তাই একবারই বললাম। তারবিহীন যন্ত্রটি বেজেই চলেছে। ভাইব্রেশনে আছে বলে কেউ বিরক্তিকর ভাব দেখানোর সুযোগ পাচ্ছে না। মিটিং শেষ হলো, সময় পেরিয়েছে, বেরিয়ে পড়েছে সকলেই। হাতের কাজ শেষ করার এখনো অনেকটা সময় বাকি। অফিসের দেয়াল ঘড়িটির দিকে চোখ যেতেই দেখে সন্ধ্যা 7টা। ঘাড়ে বাঁশটা টনটন করছে। ড্রয়ার খুলে ব্যথানাশক জেলটা খুঁজতে গিয়ে মনে পড়ল পরশুদিন তরিকুল সাহেব নিয়ে গিয়েছেন, হয়তো ফেরত দিতে ভুলে গিয়েছেন। এভাবেই সবাই আপন মনে করে সব নিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনে আঙ্গুল ছোয়ালো। গুনে গুনে 7টা মিসড কল, 1 নম্বর থেকে। ফোনটা হাতে নিয়েও রেখে দিলেন। আজ বোধ হয় তার কাজ হবে না। অফিসে শুধু মতি চাচা, উনিও চলে যাবেন। তার ধারণা মাঝে মাঝে ম্যানেজার সাহেবের চা খেতে ইচ্ছে করতে পারে কাজের ফাঁকে। মানাতে পারবে না তখন তিনি, তাই সে থেকে যায়। মানুষটাকে বেশ আপন লাগে। ল্যাপটপটা শাটডাউন করে ব্যাগে পুরে কাঁধে নিল। মতি চাচা ফোকলা দাঁতের পাটি বের করে হেসে বললেন। ম্যানেজার সাহেব, কাম শেষ আপনার? মুচকি হেসে মানুষটা বলল, চাচা, কাজের কি আর শেষ আছে? আপনি এতক্ষণ না থাকলেও পারেন। আপনি একলা একলা কাম করেন, মাঝে মধ্যে ক্লান্ত হইলে তো চা খাইবার মন চাই, তখন কই পাবেন যদি আমি না থাই? হাসতে হাসতে অফিস থেকে বের হলেন দুজন। ম্যানেজার সাহেব মাথা নেড়ে বলল, আমি শুধু আপনার হাতের চাটা পাই, বাড়িতে ওই সুযোগ হয় না। বাদ দেন ওসব। চাচি কেমন আছেন? দাঁত কেলিয়ে মতি চাচা লজ্জা পেয়ে বললেন, জি ভালো আছে, তবে মাঝে সাঝে বাচ্চা গোল হান জেদ ধইরা বয়া থাই। লিফট থেকে বের হয়ে মৃদু হেসে প্রশ্ন করল, কি নিয়ে জেদ ধরে চাচি? তারে নাকি ফুচকা খাইবার লইয়া যাইতাম নদীর পাড়ে, তৈয়া লইয়া যাই সেমরি খুশি ওয়াই। এখনো বউকে কত ভালোবাসে। তার কাছে গিন্নি যে আদরের ভাষা প্রকাশেই স্পষ্ট। হো হো করে হেসে উঠলেন ম্যানেজার সাহেব। পকেট থেকে 1000 টাকার নোট বের করে এগিয়ে দিয়ে বললেন, কাল তো সরকারি ছুটি, চাচিরে নিয়ে আরেকবার নদীর পাড় ঘুরে ফুচকা খাওয়াবেন, তার পছন্দের কাজগুলো করবেন। মতি মিয়া হাসে। এই মানুষটা অফিসের অন্য স্যারদের থেকে উত্তম। হেসে হেসে কথা বলে, রাগের লেশ মাত্র পাওয়া যাবে না বলে ধারণা করা যায়। কাজে কর্মেও মানুষটা সৎ। 1 টাকা ঘুষ অফিসে কোনোদিন খায়নি। পিছিয়ে লাগার শত্রুরও অভাব নেই। অফিসের কিছু মালিক তারে খুব পছন্দ করে, আবার কিছু মালিক তার চাকরি খেতে বসে আছে। মানুষটার একটাই দোষ, প্রতিবাদ করে খুব কম। কেউ তার মাথায় কাঁঠাল ভেঙে খেলেও বলবে। সাবধানে খাও, হাতে যেন কষ না লাগে। এই প্রকৃতির মানুষজন বেশ বোকা হয়। এদের বুদ্ধি কম থাকে বলে ধারণা অফিসের লোকজনের। অফিসের গাড়ি ছেড়েছে 6টায়। ধরতে না পারাটাই স্বাভাবিক। বাকিরা তো আর বসে নেই। রিক্সা নিয়ে সোজা বাস স্ট্যান্ডে এসে তরঙ্গ বাসে ওঠে। বাসে ওঠার আলাদাই একটা মজা আছে। কত জাতের কত স্বভাবের মানুষের দেখা হয়। মানুষের জনজীবন জীবিকার তাগিদও ভিন্ন। জোরে ব্রেক কষল বাস। মুখ দিয়ে বাজে শব্দ বের হতে গিয়েও আটকে নিল। বাসে একজন গর্ভবতী মহিলা দাঁড়িয়ে আছেন সামনে। জায়গা ছাড়তে নারাজ সবাই। মানবতা হারিয়েছে বহু আগে। তবে দয়া করে হলেও অসুস্থ নারীকে বসতে দেওয়া এক ধরনের সওয়াবের কাজ। এই যুগে এসে মানবতা শব্দটি বিলুপ্ত প্রায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কয়েকজন স্টপেজে নেমে পড়েছে। বসার জায়গা হয়েছে। গর্ভবতী মহিলাটিকে বসার সুযোগ করে দিয়েছে পাশের মহিলা। বাকিরা তা দেখে হালকা হাসলেন। বিবেক বোধের এমন আকাল যে এরা খুশি হয়েছে মহিলা বসতে পারার জন্য নয়, বরং মহিলা দাঁড়িয়ে থাকলে হয়তো অন্য কেউ তাদের সিট ছাড়তে বলতে পারে সেজন্য। নির্দিষ্ট গন্তব্যে বাস থামতেই নেমে পড়লেন। ঔষধের দোকানে ঢুকে বাবা মায়ের প্রয়োজনীয় ঔষধ নিয়ে নিলেন। সুপার শপে ঢুকে ছোট বোনদের প্র্যাকটিক্যাল খাতা, ভাগ্নির জন্য নতুন পুতুল সব নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা 50। এক একটি দিন কিভাবে হারিয়ে যায় জীবন থেকে। বাসার সিঁড়ি দিয়ে উঠতে যাবে, পেছন দিক থেকে ডাক দিল কেয়ারটেকার। স্যার লিফট দিয়ে যান।
মানুষটা হেসে জবাব দিলেন। শরীর চর্চা হবে ফজল মিয়া। ফজল মিয়া ভাবে এই মানুষটা একদম বোকা। টাকা দিয়া সার্ভিস চার্জ দেয়, তবুও লিফটে ওঠে না। সিঁড়িতেই দেখা বাড়িওয়ালা, সালাম দিতেই বাড়িওয়ালা বলে উঠল, জাবির, এই মাসের ভাড়াটা? জি আঙ্কেল, দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। ঠিক আছে, বুঝোই তো আমার অবস্থা। জি আঙ্কেল। বাড়িওয়ালা পাশ কাটিয়ে যেতেই পূর্বের জায়গায় দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। মধ্যবিত্তের সংসারে সব মিলিয়ে গুছিয়ে ওঠার কষ্ট মানুষের অগোচরে থেকে যায়। নিজের উপর মাঝে মাঝে মায়া হয়। বাসার সামনে কলিং বেল চাপতেই দরজা খুলে দেওয়ার জন্য দৌড়ে এলো 2 যমজ বোন ও ভাগ্নি। আদো আদো কথা বলে 4 বছরের ভাগ্নিটা আগামী বছর স্কুলে পাঠাবে। বোন বলেছে দায়িত্ব মামারই নিতে হবে। সে হাসে আর ভাবে, সবার যখন নিতে পারছি, ইনশাল্লাহ এই ছোট্ট পরিরও নিতে পারবো। ভাগ্নিকে দেখে হাস্য মুখে কুলে তুলে নিয়ে বোনদের হাতে বাকি জিনিস দিয়ে বলল, যার যার জিনিস বুঝে নাও। 2 বোন সোফায় বসে নিজেদের বই খাতা বের করছে। রুম থেকে মা এবং আরেক বোন এলো। সোফায় বসে মায়ের দিকে ওষুধের ব্যাগটা দিয়ে বলল, দেখো তো আম্মা, সব ওষুধ ঠিক আছে কিনা, কিছু বাদ গেলে জানাও। রোজিনা বেগম চেক করে বললেন, ঠিক আছে বাবা। বড় মেয়ের দিকে তাকিয়ে বললেন, সাবরিনা তোর ভাইকে 1 গ্লাস লেবুর শরবত বানাই দে, গরমের মধ্যে ভালো লাগবে। সাবরিনা বিরক্ত হয়ে বলল, দাঁড়াও মা, দিচ্ছি। ভাইয়া, টাকার ব্যবস্থা কি হলো? জাবির চিন্তিত অক্ষিতে বোনের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অল্প টাকার ব্যাপার না তো, বেশ কয়েক লাখ। টানা পরিণের সংসারে এত টাকা কিভাবে জোগাড় হবে? যে বেতন পায় তাতে বাসা ভাড়া, বাবার ডায়ালাইসিস, ছোট বোনদের কলেজের বেতন, ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিয়েও হয় না। এখন নতুন করে এই বোন শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে রাগ করে। স্বামীকে বিদেশে পাঠানোর টাকা বাবার বাড়ি থেকে নিয়ে যাবেই, এই যেন তার প্রতিজ্ঞা। জাবির বোনের মেয়েকে সোফায় বসিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখছি, জোগাড় হলে জানাবো। পিছনে বোন হাহুতাশ করছে, বুঝাই যাচ্ছে। সাদা মাটা কামড়াতে এসে কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগটা নামিয়ে আরাম কেদারায় বসলো। ফোন হাতে মিসড কল আসা কলটিতে চাপা দিল। ও পাশ থেকে ভেসে আসে রেকর্ডেড নারী কণ্ঠস্বর, কলটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন, ধন্যবাদ। দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফোনে রিংয়ের আওয়াজ কানে আসছে। গোসল সেরে বের হতেই পুনরায় রিঙ্গিং। রিসিভ করতেই গালি ভেসে এলো, শালা হারামজাদা, সারাটা দিন ফোন দিয়ে যাচ্ছি অথচ পাত্তা পাচ্ছি না। মানুষ লাগে না আমাকে তোর? নাকি আমাকেও লিস্ট থেকে ডিলিট করেছিস জানোয়ার? জাবির ইসতে এসে জানালো, আছে কে তোরা ছাড়া? অফিসের কাজের চাপে ফোন ধরার সুযোগ হয়নি, মাত্র বসলাম। বাসায় এখন? হুম। একটা খবর দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। ও পাশ থেকে অকস্মাৎ হুমকি ধামকি দেয়া মানবটা নিস্তব্ধতাকে বরণ করে নিল। জাবির কিছুটা চিন্তিত স্বরে বলল, তাইফ, কোনো সমস্যা? কিভাবে বলবো বুঝতে পারছি না। যেভাবে কথা বলার সময় আগে পিছে বাংলা গালি দিয়ে শুরু থেকে শেষ করিস, সেভাবেই না হয় বল। তাইফ দম ছেড়ে বলে, রঙ্গনা দেশে ফিরেছে আগামীকাল, বুধবারে রিউনিয়নে আসবে। স্তব্ধতা দুপাশে। মনে হলো যেন উষ্ণ বিতিকিচ্ছিরি আবহাওয়ায় হঠাৎ একরাশ বরফ ঢেলে দিয়েছে মানবকুলের উপর, যাতে করে পরিস্থিতি জমে যায়। এবং এই বরফ শীতলতা প্রশান্তির নয়, বরং তিক্ত অনুভূতির। এই পরিস্থিতি সামলানো বড্ড কঠিন। জাবির হঠাৎ হেসে বলে, আচ্ছা, শুনে খুশি হলাম। এতে ঘাবড়ানোর কি আছে, খোলাসা কর। তাইফ কিছুটা বিচলিত ছিল ব্যাপারখানা নিয়ে। জাবিরের গলা শুনে পুরোপুরি বিব্রত বোধ করছে। করবে নাই বা কেন? রঞ্জনার কথা বলার পরও মানুষটা স্বাভাবিক। ভাবুক স্বরে প্রশ্ন করল, যাবি বুধবার? ক্ষুধা মরে গেল এত সহজে? বেড সাইড টেবিলের জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে গলা ভিজিয়ে জানালো, নতুন রিক্রুটমেন্ট শুরু হয়েছে অফিসে। আমার অ্যাসিস্ট্যান্ট চলে গিয়েছে তাইফ। এত সব ঝামেলা ম্যানেজ করে বাইরে রাত পার করতে গেলে ঝামেলা পোহাতে হবে।
এছাড়া বাসায় এতগুলো মেয়ে থাকে, নিরাপত্তার ব্যাপারও তো আছে বল। এইসব ভাব তুই, জীবনটাকে তো নষ্ট করলি। এই পরিবার ভাই বোন করে বোনকে বিয়ে দেওয়ার জন্য তোর বিয়েটা আটকে গেল। তোর ঘরের মানুষ বাড়িতে ছেলের বউ আনেনি, যদি তাদের খরচের বাক হয়। অথচ ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে, সেই খবর রাখে না। এইসব প্যান প্যান বন্ধ কর। যে যার মতো ভালো আছে থাকুক, আমি এমনিতেও বিয়ে করব না। বিয়ে করলেই দায়িত্ব, যাকে নিয়ে আসবো তার হক আদায়েও হিমশিম খেতে হবে। যে বেতন পাই ওই বেতনে সংসার চালাতে পারি না, আবার বউ। যে ডিজিটের স্যালারি তুমি পাও ওইটা অনেকের চোখেও দেখে না, কিন্তু তোমার ভাই বোনের তো আহ্লাদের শেষ নাই। ভাইটাও তো পারে বড় ভাইটাকে সাহায্য করতে। রাস্তায় বন্ধুদের সাথে আড্ডা, ফান, টিপস, উফ, তার লাক্সারি লাইফ দেখলে মাঝে মাঝে মন চায় ঠাসিয়ে ছড় মারি। বড় ভাই অফিসে খাইটা মরে, আর ছোটগুলো বিন্দাস জীবন পালন করে। কোম্পানির এই সুবিধা এমন একজন ম্যানেজার কয়জন পায় বল? একমাত্র প্রোডাকশনও দেখে, আবার টিম লিডও। ভালো তো, আমার অভিজ্ঞতা হচ্ছে। শালা বেহায়া, শরম নাই তোর? ওটাই বোধহয় কম রে। তাইফ রাগ করে কল কেটে কিছু অশোভন গালি দিল। নিজের উপরই রাগ হচ্ছে কেন এই রাম ছাগলকে বোঝাতে গেল। নিজের ভালো যে বোঝে না তাকে বোঝাতে যাওয়া ইচ্ছে বড় বোকামি। কাঁধে শারমিনের হাতের ছোঁয়া ফিরে সেদিকে ফিরল। জাবিরের সাথে কথা বলার এক পর্যায়ে খানিকটা রেগে কথা বলে তাইফ। 6 মাসের অন্তঃসত্ত্বা শারমিন শোয়া থেকে উঠে আসে বারান্দায় স্বামীর গলার আওয়াজ পেয়ে। চুপটি মেরে পেছনে দাঁড়িয়েছিল। যদি ওর কারণে কথার ব্যাঘাত ঘটে, কথার মূল বিষয় জানা আছে। জাবির ভাইয়ের বিয়ে নিয়ে কথা অথবা রঞ্জনা দিকে নিয়ে। তাইফ শারমিনের হাতে হাত রেখে হতাশ গলায় বলল, জানো রাশমিন, হাদারাম অনেক দেখেছি, রাম ছাগলও অনেক দেখেছি, কিন্তু এমন বলদ ছাগলের নাম ডুবানো পাবলিক দেখিনি। ছাগলও ওরে দাম দেবে না তার নাম ডুবানোর জন্য। ওরে গালি দিলে গালিও লজ্জা পাবে। আজও পারলে না রাজি করাতে। গৌ ধরে বসে আছে, বিয়ে করবে না। এদিকে রঙ্গনা আসছে শুনে রিউনিয়নও আসবে না। না বললেই পারতে। যদি না জেনে প্রোগ্রামে যাই, সিন ক্রিয়েট করবে আমার সাথে। সেদিন এর চেয়েও জানিয়ে রাখলাম, মন চাইলে যাক, না চাইলে না যাক। থাক, জোর করো না মানুষটাকে। রঞ্জনা দিয়ে আবার কেন আসছে দেশে? সব তো নষ্ট করেই দিয়েছিল। জানি না, তবে ওর এবারের উদ্দেশ্য ভালো না। কি করে বুঝলে? ফোন দিয়ে শাকিলকে নাকি বলেছে জাবিরের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শারমিন তাইফের দিকে তাকিয়ে বলল, আমি ওর এবারে সব প্ল্যান বানচাল করব, দেখে নিও। মানুষটা ছোট বোনের মতো আগলে রেখেছিল আমাকে। যে পরিমাণ কষ্ট আমার ভাইটা পেয়েছে, ওকে ঠিক ততটা কষ্ট দিয়ে ফেরত পাঠাবো ওর রাজপ্রসাদে। শেষবার ভাইকে বলেছিল না, ইউ ক্যান নট অ্যাফোর্ড মাই লাক্সারি। কথাটা আমার এখনও কানে বাজে। ভাইয়ের অবস্থা তখন কেমন ছিল ভাবো। তাইফ চিন্তিত গলায় বলল, শারমিন, ওই রাজীব আর এত বছর পরের রাজীব, দুটোর মাঝে আসমান জমিন ফারাক। অনুভূতি খবর দিয়েছে ও। তাই যেন হয়, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা। এত আলোচনার পরও সামান্য একটা সিদ্ধান্তে আসতে পারছে না 5 জন। আসবে কি করে? এক একজনের মতামত এক এক ধাঁচের। 5 বন্ধুর একটা ছোট্ট দল, 3 জন মেয়ে 2 জন ছেলে। রোশনি, তানিশা, কথা, ওয়াসি এবং মাজিদ। ওয়াসি ও তানিশা চাচ্ছে
রিসার্চের প্রেক্ষাপট বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নিয়ে হওয়া চাই। অন্যদিকে মাজিদের মন টানছে ফিলোসফির দিকে। বাকি রইল রোশনিও কথায় সব কিছুতেই মত আছে। বন্ধুদের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত, কিন্তু রোশনি বিপরীত। তার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। বাবা ভালোবেসে নাম লিখেছে অপরাজিতা রোশনি, পিতার কাছে কন্যা সেরা। প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ে পা রাখে বন্ধুরা নামেই মুগ্ধ। যদিও সবাই রোশনি ডাকতে ভালোবাসে, তবে নিজেকে অপরাজিতা নামে পরিচয় করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কন্যা। বন্ধুদের বিষয় পছন্দে এমন তালবেতাল অবস্থা দেখে ধৈর্য হারিয়ে উঠে দাঁড়ায়। ক্লেশ মিশ্রিত স্বরে জানান দিল, আমি গেলাম ডক্টর মোস্তাফিজ স্যারের কাছে, ভালো কিছু পরামর্শ নিশ্চিত পাবো। যেভাবে এখানে ক্যাচাল শুরু হয়েছে, খানিক বাদে থিসিসের ইচ্ছে তুঙ্গে উঠবে। কাঁধে ব্যাগ নিয়ে পথ ধরল স্যারের অফিসের দিকে। ডক্টর মুস্তাফিজ স্যারের কৃতিত্বের কথা জানে না এমন মানুষ খুব কম। মাটির মানুষের উৎকৃষ্ট উদাহরণ তিনি। অতি সাধারণ জীবনযাপন তার। সাদামাটা মানুষটার মধ্যে এত জ্ঞান লুকিয়ে আছে, ওনার সাথে কথা বলে সহজে বোঝার উপায় নেই। তৃতীয় বর্ষে স্যারের একটি কাজে সামান্য সাহায্য করার সুযোগ হয়েছিল। তখন থেকেই প্রকৃত রূপে শেখা শুরু। ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। স্যার আসবো? সাদাসিধে মানুষটা গিয়ে যেন একটা লেখাতে ব্যস্ত। ছাত্রছাত্রীদের দেখে মনোযোগ সরিয়ে মাথা তুলল। চশমাটা সঠিকভাবে লাগিয়ে এক বেশি হাসি দিয়ে সম্মতি দিলেন। আরে তোমরা যে, এসো এসো বসো। পাঁচজনই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল। প্রফেসর বসার অনুমতি দিয়ে পিয়নকে ডেকে সকলের জন্য চা নাস্তা আনতে পাঠান। ওনার কাছে আসলেই এমন সমাদর পাওয়া যায়, এ কথা যেন সবার জানা। কলমটা টেবিলে রেখে উৎসুক দৃষ্টিতে শুধায়, কি কারণে আসা এই সামান্য বান্দার নিকট? মৃদু মৃদু হাসছে ছেলে মেয়েগুলা। সকলে স্যারের বেশ পছন্দের। কথাটা রোশনি শুরু করলো। স্যারের দিকে তাকিয়ে আবদারের ভঙ্গিতে বলল, স্যার আমাদের তো শেষ বর্ষ চলছে, প্রজেক্ট শেষ, একটা থিসিস করতে যাচ্ছি। বিষয়বস্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না, আপনার সাহায্য কাম্য। অতি মনোযোগের সহিত মাথা নেড়ে স্যার উঠে দাঁড়ালেন। ভাবুক ভঙ্গিতে বললেন, ফিলোসফির দিকে যাবে নাকি সাইকোলজির? তানিশা বলে উঠল, স্যার যদি মার্কসিজম নেই? খুবই ভালো। মাজিদ মলিন বদনে বলল, আমার অনীহা মাস্কিজম অনেক সময় লাগবে। স্যার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, অপেক্ষা করো, কিছু পূর্ব সংগ্রহীত পেপার আছে আমার বেস্ট ফেয়ার স্টুডেন্টদের, সেগুলো নিলে কিছু ধারণা পেতে পারো। তোমাদের কথা শুনে আন্দাজ করছি তোমরা একমতে আসতে পারছো না। স্যার পুরনো কাঠের আলমারি দরজাটা একটানে খুলল। ক্যাত করে আওয়াজ দিল। নড়বড়ে হয়েছে নাটবল্টুগুলো। হয়তো যুগের পর যুগ ব্যবহার হয়েছে এই আলমারি। কয়েকটা ফাইল বের করে নিল, ধুলোতে ছড়াছড়ি। টেবিলের উপর রেখে আরো কয়েকটি ফাইল বের করতেই আচানক অন্য একটি ফাইল নিচে পড়ল। হাতের ফাইল দুটো রেখে নিচের ফাইলটি কুড়িয়ে নিয়ে বসলো। প্রথম দিকের বের করা ফাইলগুলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এগিয়ে দিয়ে বলল, এখানে বেশ কিছু আইডিয়া পেতে পারো, তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের কাজ এগুলো। মাজিদ তানিশা খুঁটিয়ে দেখতে ব্যস্ত। এদিকে রোশনির চোখ স্যারের হাতের ফাইলে। এতটা মনোযোগী হয়ে কি দেখছে স্যার? কি আছে এতে? উত্তেজনা দমিয়ে রাখা মুশকিল হলো। অবশেষে প্রশ্নটা রোশনি করেই ফেলল, স্যার আপনার হাতে ওটা কি? স্যার মুখ তুলে মুচকি হাসলেন। সযত্নে হাত বুলিয়ে ফাইলের প্রতিটি পাতা উল্টাচ্ছেন। স্মৃতি বিজড়িত কণ্ঠে বললেন, আমার জীবনের সেরা ছাত্রদের অসমাপ্ত থিসিস ফাইল। ওরা যা করেছিল এখনকার শিক্ষার্থীরা তার সিকিবাগ করলে থিসিস লেখার মান অনেকটা এগিয়ে যেত। সকলের মনোযোগ স্যারের দিকে। ওয়াসি প্রশ্ন করল, স্যার অসমাপ্ত কেন? পাবলিশ করতে পারেনি, এটা ওদের এক্সট্রা একটা কাজ ছিল। আমি হল অফ করে বলতে পারি, এই বিশ্ববিদ্যালয়ে যদি 10টা ভালো থিসিস হয়ে থাকে আজ অবধি, তবে সেটা ওয়ান অফ দ্য ফাইন্টেস্ট পেপার হিসেবে স্বীকৃতি হবে। আমার কাছে সাবমিট করে হারিয়ে যায় ওরা, আমি যত্নে আগলে রাখি। রোশনি হাত বাড়িয়ে চাইল, স্যার দেখতে পারি? দেখতে পারো, তবে নিতে নয়। ফাইলটা পেয়েই টাইটেল পড়ল। বন্ধুরা একে অন্যের দিকে চেয়ে আছে। বেশ চমৎকার শিরোনাম। তানিশা জোরেই বলল, দ্য লাইফ অফ এ কমন ম্যান। রোশনি উত্তেজিত স্বরে বলল, স্যার আমরা যদি এই বিষয়ে কাজ করি আপনি কি রাগ করবেন?
বিস্মিত হলো স্যার। আগ্রহ নিয়ে বলল, বোরিং, কিন্তু অনেক ইনফরমেশন কালেক্ট করতে হবে। এটা জীবন্ত থিসিস, ফেলা নয়। তোমরা কি চাও কাজ করতে? স্যারের কিছুটা মত দেখে রোশনি বলে উঠল, অবশ্যই স্যার, বোরিং আমার লাগেনি, তোদের কি লেগেছে? বাকিরা মাথা ঝাঁকালো, তাদেরও লাগেনি, নতুন করে মানুষ চিনবে। স্যার অনুমতি দিয়ে বললেন, তবে কপি করে আমাকে মেইন কপি দিয়ে যাও। কিছু তথ্যের ব্যাপারে আগাম জেনে নেওয়া ভালো। তোমরা কিন্তু চাইলেই যারা থিসিস করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। এই একটা কারণে অনেকেই এই পেপার নিয়ে কাজ করতে চায়নি বিগত 11 বছর। ওয়াসি বিস্ময়ে উচ্চারণ করল। 11 বছর? স্যার উপর নিচ মাথা নেড়ে জানালো, 11 বছর। যারা এই পেপার রেডি করেছিল তারা এখন কোথায় আমি জানি না। সম্ভবত দেশের বাইরে, বা দেশে থাকলেও অবস্থান ভিন্ন। খুব ভালো হতো যদি ওদের সাহায্য পেতাম, কিন্তু তা আপাতত অসম্ভব। তবুও বলছি, বাসায় গিয়ে পড়াশোনা করো। এই বিষয়ে যদি আগ্রহ উচ্চ শিখরে থাকে তবে বলবো এগোতে পারো। আমি আছি পাশে। জি স্যার। সবাই হালকা নাস্তা নিয়ে বেরিয়ে গেল স্যারের অফিস থেকে। এই পেপার হাতে নিয়ে মাজিদ অতি যত্নে দেখছে। কিছুটা পুরনো হয়েছে বটে। কপি করা শেষে প্রত্যেকে এক কপি নিজেদের কাছে রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সময় পেরিয়ে আজ বুধবার। প্রার্থনা সেরে কিছুটা সময় শুয়েছিল। অফিসের প্রবল চাপে বেশ কিছুদিন ভালো ঘুম হয়নি। ম্যানেজারের পোস্টটি আঁকড়ে গত 3 বছর বসে আছে। এতদিনে ঠিকঠাক প্রমোশন হলে ম্যানেজার থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার জাবির আশরাফ হয়ে যেত। অথচ তার আন্ডারে থাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অন্য ডিপার্টমেন্টের ম্যানেজার পদবি গ্রহণ করেছে 2 দিন আগে। কাউকে তেল দিয়ে চলতে পারার গুণটা আজও আয়ত্ত করতে পারল না। হয়তো এই একটা কারণেই তার পদবির পরিবর্তন ঘটেনি। প্রতিবাদ স্বরূপ কোনো শব্দ আজ অব্দি মুখ থেকে বের হয়নি। নিরস পরিশ্রম করেই চলেছে, যার প্রতিদান বছর বছর কিছুটা ইনক্রিমেন্ট হয়। শরীরের অবস্থা আজ ভালো খাটছে না। বুকের বাঁ পাশটা ব্যথা করছে। মালিশের পাশটাতে হাতড়ে ফোন খোঁজার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ কল সেরে ফ্রেশ হতে চলে গেল। অফিসে জানিয়ে দিল আজ যাবে না। নাস্তা টেবিলে মা বাবার শরীরের অবস্থা জানাচ্ছে। কাল ডায়ালাসিসের ডেট। মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের সাথে অনেকদিন একসাথে নাস্তা হয় না। ছোট ভাই জিহাদও আজ উপস্থিত। মাকে ইশারা দিয়ে কি যেন বুঝাচ্ছে। জাবির লক্ষ্য করলেও এড়িয়ে গেল। হয়তো ব্যক্তিগত কিছু। সহসা মা বললেন, আশরাফ, বাবা একটা কথা ছিল। চায়ের কাপে চুমুক দিয়ে সম্মতি সমেত জানালো। বলো আম্মা। জিহাদের কিছু টাকা লাগতো। জাবির ভ্রুকুচকে তাকালো। ভালো ঠেকছে না টাকা চাওয়ার ব্যাপারটি। মাসের শুরুতেই সেমিস্টারও হাত খরচের টাকা দিয়েছে, তবু পুনরায় কেন? জাবির সরাসরি প্রশ্ন করল। কিসের টাকা? দিয়েছি না মাসের প্রথমে। জিহাদ হাত কচলে বলে, ভাইজান একটু লাগবে, ঘুরতে যাব। ভাইয়ের দিকে তাকিয়ে কি বলবে ভাবছে। বারণ করাটাও খারাপ দেখায়। এই বয়সটাই তো ঘোরার। প্রশ্ন করল, কত? 30,000। জাবিরের চক্ষু ছানা বড়া। এত টাকা? রাগত স্বরে বলল, হানিমুন ট্রিপে যাচ্ছ নাকি বউ নিয়ে? এত টাকা কেন লাগবে? নেই আমার কাছে। তোমার সম্পর্কে বাইরে বেশ চর্চা হচ্ছে। বুঝতে হবে আমরা মধ্যবিত্ত। এভাবে পশ চলাফেরা বন্ধ করা উচিত। জাবির চাটুকু শেষ করে নিজের কামরায় চলে গেল। পেছনে ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনছে। মায়ের সাথে চেঁচিয়ে বলছে, বাপ অকেজো হলে বড় ভাইগুলো মাতব্বরি করে, এই জন্যই ভাল লাগে না বাড়িতে আসতে। সামান্য কটা টাকা চেয়েছি, তার জন্য কথা শুনতে হয়। এমন আরো অনেক কটু কথা। জাবির কিঞ্চিত হেসে দরজা লাগিয়ে খাটে সরে লেলিয়ে দিল। ছোট ভাইটা বেশ বড় হয়েছে। বাস্তবতা এখনো শেখা হয়নি তার। ভাইয়ের টাকায় আয়েশ করার মজা এতটাই মনে গেঁথে গিয়েছে, এখন চাইলেও নিজেকে সরিয়ে আনতে পারছে না। পাড়ার টং দোকানদারও সেদিন বলল। প্রায় রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানে। নিজের কথা মনে পড়ে গেল। শেষ সিগারেটে টান দিয়েছিল 9 বছর আগে, যেদিন রঞ্জনা ছেড়ে চলে গিয়েছে। রঞ্জনার কথা মনে পড়তেই ভাবনা এলো আজ রিইউনিয়ন। সব বন্ধুরা আসবে। অফিস থেকেও ছুটি। যাওয়া উচিত। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া অত্যন্ত আবশ্যক।
আজানের শব্দ কানে আসার পর মনে হলো দুপুর হয়ে এসেছে। উঠে ফ্রেশ হয়ে বাড়িতে সালাত আদায় করে তৈরি হয়ে নিল রিসর্টের জন্য। যদিও সবাই সকালে চলে গিয়েছে, এর মাঝে তাইফের মিসড কল দেখা যাচ্ছে। আলমারির হ্যাঙ্গার থেকে রাজকীয় নীল রঙা টি শার্টটা বের করলো। কালচে নীল টি শার্টের সাথে সাদা ডেনিম প্যান্ট, হাতে লেদারের ওয়াচ। অনেক বছর পর নিজেকে সাজালো মন মতো। শরীরে সুগন্ধি লাগিয়ে, চোখে চশমা লাগিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। ডাইনিংয়ে খাবারের পরশা দেখে সেদিকে তাকাতে ইচ্ছে করলো না। একবার কেউ ডাকার প্রয়োজন মনে করলো না। তবে এত খাবার কার জন্য? তখনই সামনে আসে সাবরিনার স্বামী অপু। সালাম দিয়ে একপাশে স্ত্রীকে ঘেঁষে দাঁড়ায়। তবে এত আয়োজন মেয়ের জামাইয়ের জন্য? মাকে যাওয়ার সময় বলল, আম্মা, আমি একটু বাইরে যাচ্ছি, আজ রাতে ফিরবো না, অপেক্ষা করো না। এতটুকু বলেই বের হয়েছে। পিছনের কাহিনী জানতে চাওয়ার আগ্রহটুকু হয়নি। দরজা দিয়ে বের হতেই অফিসের ফোন। প্রয়োজনীয় কথা সেরে একটা সিএনজিতে চেপে বসলো। মনে পড়ল 14 বছর আগের প্রতিটি মুহূর্ত। ব্যাচের সবচেয়ে সুন্দরী নারী রঞ্জনা গোমস। চিকন চেরা চেহারা, সোনালি চুল, টানা টানা চোখ, শিল্পীর তুলিতে আঁকা ঠোঁট। যার আশেপাশে থাকাটাই ছিল আনন্দের গর্ভের। বন্ধু মহলের প্রতিটি সদস্য ছিল আলোচিত। রঞ্জনার পছন্দ ছিল দুরন্ত, ছটফটে সুদর্শন পুরুষ। ক্যাম্পাস দাপিয়ে বেড়ানো জয়ন্ত ছিল প্রিয় বন্ধু। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচেই কিছু গ্রুপ থাকে। রঞ্জনার গ্রুপে ছিল সে সহ 2 বান্ধবী ও 2 বন্ধু। প্রত্যেকে ছিল প্রতিপত্তি সম্পন্ন ঘরানার সন্তান। এই যেমন জয়ন্তের বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ফরিদার মামা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ললিতার চাচা ডাক্তার, সাইফুলের বাবা রেলওয়ে কর্মকর্তা, রঞ্জনার বাবা তৎকালীন সময়ে ধনাঢ্য ব্যক্তিত্ব। পক্ষান্তরে ব্যাচের বাকিরা ছিল মধ্যবিত্ত পরিবারের অন্ধের যষ্টি। এই ভয়াবহ বন্ধু দলের কাছাকাছি কেউই সহজে ভিড়তে পছন্দ করত না। ললিতা এবং সাইফুলের অপমান ও খোঁজাখুঁজির তোপে পড়তে হয়েছে অনেক শিক্ষার্থীকে। সিএনজি এসে থামল রিসর্টের গেটে। মামলার বিচ্ছেদ হলো। সিএনজি থেকে বের হতে এগিয়ে এলো তাইফ। মুখটা হুতুম পেঁচার মতো করে বলল, স্বাগত মহারাজ, আপনার আগমনে আমরা বন্ধু সমাজ বড়ই আনন্দিত। জাবির কিঞ্চিত হেসে বলল, মজা নিস না বেটা, তোদের জন্য অফিস কামাই দিলাম। কয়টা বাজে? সকালে শরীরটা বড্ড খারাপ ছিল, তাই ধীরে সুস্থে এলাম। মেহেদি এবং শাকিল এগিয়ে এসে পিঠে চাপড় দিয়ে বলল, 4টা না বাজতে বলবি বাসায় যাই, মা বোন একা। অদূরে হাসি রেখে মাথা নেড়ে বলে, বলবো না আজ, থাকবো তোদের সাথে। তড়াক করে উঠল 3 বন্ধুর চোখ। এ যেন আকাশের চারটা হাতে পাওয়া। একই শুনল, জাবির আজ রিসর্টে থাকবে। যে মানুষটাকে এত বছরে বাসার বাইরে কোনো ট্যুরে আনতে পারেনি, কোনো ফ্রেন্ডস গ্যাদারিংয়ে আসেনি, সে আজ থাকবে রাতে। তাইফ শাকিলকে বলল, ভাই, জোরে একটা চিমটি কাট, এমনভাবে খাটবি যেন মনে হয় যে এটা সত্য। শাকিলের পূর্বে মেহেদি চিমটি কাটল। ব্যথায় গুঙ্গিয়ে উঠল তাইফ। মুখ দিয়ে একটা বাংলা গালি ছুটল, শালা হারামি, আসতে দিতে পারস না? এত জোরে মানুষ কি মানুষরে দেয়? মেহেদি পিঠে আরো 2 কিল দিয়ে বলল, তুই তো বললি জোরে দিতে। তোরা কি থামবি নাকি চলে যাব? জাবির বিরক্তি নিয়ে বলল। আগের জায়গায় দাঁড় করিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করছে। তাও আবার বিষয় হলো খামছি। এরা আর শোধরাবার নয়। 2 হাত দিয়ে দুজনকে সরিয়ে বলল, সর, জায়গা দেই, লাঞ্চ করব, পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে। শাকিল হতবাক হয়ে বলল, ঘড়িতে 4টা, বাসা থেকে লাঞ্চ করিসনি? না। তাইফ চোখের ইশারায় বারণ করতেই শাকিল চুপ হয়ে গেল। হয়তো বন্ধুরা যা বোঝার বুঝে নিল। সাধারণত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওই বাসায় বেশিক্ষণ থাকতে পারবে না। অথচ রক্তের টান বলে দিব্যি আরামে জাবির বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। রিসর্টের ডাইনিং এরিয়া যাচ্ছে 4 বন্ধু। যেতে যেতে অনেক পুরনো বন্ধুর সাথে দেখা। সকলে খুশি মনে জাবিরকে স্বাগতম জানাচ্ছে। এক একজনের সাথে প্রায় 7-8 বছর, আবার অনেকের সাথে প্রকৃতপক্ষে 10-11 বছর পর দেখা। ক্যাম্পাসের পর আর দেখা হয়নি। পূর্ণ মিলন ঘটছে সকলের। এই যেন ঈদের আনন্দ। আজ না আসলে অনেক বড় আনন্দ মিস করে যেত।
পড়তে পড়তে হঠাৎ রোমা শামার দিকে তাকিয়ে কিছু একটা বলবে ভাবছে। বোনকে বললে বোন যদি ব্যাপারটা নিয়ে মজা নেয় তবে ভীষণ খারাপ লাগবে। আজ বড় ভাইয়াও বাড়িতে নেই, নতুবা ভাইয়াকে গিয়ে বলতো। রোমা শামা দু বোনের কাছে আশ্রয়স্থল বড় ভাইয়া। যমজ দুটো ছোটবেলা থেকে জাবিরের ন্যাওটা। ছোট ভাইয়া সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে। মা তো ভাবে মেয়ে হয়ে জন্ম নিয়ে পাপ করেছে এই দু বোন। সংসারের বাড়তি খরচের উৎস এরা। তার কাছে তার ছোট ছেলে আর বড় মেয়েই সব। অনাহত অভিশাপ ভাবে সবাই এই দু বোনকে। অথচ বড় ভাইয়া কত আগলে রাখে। বড় আপাও ঠিকভাবে পড়াশোনা করেনি প্রেমের চক্করে। এসএসসির পর বিয়ে হয়ে গেল। এখন এই দু বোনের পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাবরিনা। নিজে এসে বাবার বাড়ির খায়, অথচ বোনদের অবহেলা করে। এদের পেছনে টাকা খরচ মানেই সংসারে অহেতুক খরচ সবাইকে বলে বেড়ায়। বাবা মাঝে মাঝে প্রতিবাদ করে বকা দেয়, তখন চুপ থাকে। সাহস করে বড় ভাইয়াকে কিছু না বললেও পিঠ পিছে বড় ভাইয়ার বদনামই করে। রোমার খচখচ করা অবস্থা শামা বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করে আসছে। বইটা বন্ধ করে রোমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে খুলে বল, কাচুমাচু করছিস কেন? বোনের উৎসাহ দেখে রোমা বই বন্ধ করে দরজার বাইরে উকি দিল, কেউ আছে কিনা দেখার জন্য। নিশ্চিত হয়ে ভেদ গলায় শামাকে বলল, একটা বিষয় নিয়ে খুব ভয়ে আছি। আজ মনে মনে সিদ্ধান্তই নিয়েছিলাম বড় ভাইয়াকে বলে দিব, কিন্তু ভাইয়া তো আজ বাসায় আসবে না। এই বোনটা এত নাটক করে কথা বলে, এর মতো হাতার আমার নেই। এত অবুঝ কেউ এই যুগে হয়? দু বোন দুরকম চরিত্রের। রোমা যতটা শান্ত প্রকৃতির, শামা ততটাই ডান পিঠে। মুখে বিরক্তি এনে শামা বলল, বলদের মতো মুখ না করে বল, অনেকগুলো প্র্যাকটিক্যাল বাকি, সেই খবর কি আছে? রোমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজও দুলা ভাই আমাকে 100 টাকা দিয়েছে লিপস্টিক কিনতে। কতবার বারণ করলাম না দিতে, উনি শুনলই না। শামা প্রকুচকে বলল, এই নিয়ে মোটে কত হলো? 2000। রেখেছিস তো সাবধানে? হুম। ওটা ওই হারামজাদার পেছন দিয়ে ঢুকাবো, অপেক্ষা কর, পরীক্ষাটা হতে দে। শোন না, ভাইয়াকে বলে দি। শামা বোনের মাথায় জোরে গাঁটা মেরে বলল, কতটা মাথা মোটা রে তুই রুমা। ভাইয়ার জীবনে এমনিতেই কষ্টের শেষ নেই, এই সামান্য ব্যাপারে তাকে না জড়ালে চলে না। আমি আছি কি করতে? ওই শালার পুতকে সামলানোর জন্য আমি একাই যথেষ্ট। তোকেও বলে হারিয়ে যায়, এমন মিনি মাছ হয়ে থাকিস বলে জানোয়ারটা সুযোগ নেয়। নতুবা তোকে লাল লিপস্টিক দেখে ওর কি? ওর বউ থাকতে তোকে কেন দেখবে? কই, আমার কাছে তো আসে না। রোমা মাথা নিচু করে ওড়না ঠিক করছে। শামা আরো জোরে মাথায় চাপড় মেরে বলল, ঢং থামা, সামনে আমি আছি, তোর টুইন। তোর যেখানে লজ্জা আমারও সেখানে। এমন লাজুক ভাব ধরিস বলেই ছেলেরা তোর প্রতি আকর্ষিত বেশি হয়, নতুবা আমার দিকে তাকাতে দেখিস? দেখতে তো তুই আমি একই, আসলে ওরা ভয় পায়, তাকালে না চোখ খুলে ওদের হাতে ধরিয়ে দিই। খাবার শেষে রিসর্টের লনে বসলো 4 জন। পাখিরাও মাঝে মাঝে এসে দু একটা কথা বলে যায়। নিজেদের মাঝে আলোচনায় মনে পড়ল বিশ্ববিদ্যালয় জীবনে দুষ্টু মিষ্টি তিক্ত সব অনুভূতি। বসন্তের মৃদু মন্দ বাতাস বইছে। জাবির দীর্ঘ করে শ্বাস নিল। রিসোর্টের চারপাশে পাতা উড়ছে। শুকনো পাতার মর্মর ধ্বনি যখন কানে ঝংকার তুলছে, পরিবেশটা মোহনীয় হয়ে উঠেছে। প্রোগ্রাম শুরু হবে 8টার পর। রিসোর্ট প্রাঙ্গণ সাজানোর কাজ চলছে। লনের আরাম কেদারায় বসে বন্ধুদের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে জাবির। চেহারায় মলিনতার ভাব, বড্ড ক্লান্ত। মেহেদি বন্ধুর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বাকিদের বলল, খেয়াল করেছিস তাই কি জাবির কি হয়ে গেল? সেটা জীবনটাকে একেবারে এলোমেলো করে ফেললো। তাইফে দীর্ঘশ্বাস বলে দিচ্ছে বন্ধুর জন্য হাহাকার। শাকিল আনমনে বলল, আমি এর জন্য ওর মা, বোন আর রঞ্জনা গোমজকে দায়ী করব। মেয়েরা ঠিক কতটা স্বার্থপর হয়তো পরিস্থিতি আমাদের না চেনালে আজও ভুলে ভরা ভাবনায় থেকে যেতাম। তাইফ হালকা ধমকে বলল, বাকি যাই ওঠাস, ওই মেয়ের কথা ওঠাবি না। জাবির কিছু বলবে না, কিন্তু কষ্ট পাবে। এমনিতে রাতে এলে যে কি হবে তাই ভাবছি। নিজেদের মাঝে টুকটাক আলোচনা শেষে সকলে উঠে গেল। এর মাঝে ততক্ষণে জাবিরের ঘুম ছুটে গেল। সবাই বলছে রুমে গিয়ে বিশ্রাম নিতে। না করেনি। শরীরে জ্বর ভাবটা কমেনি। রিসোর্ট এরিয়া জমজমাট, নাচ গান শুরু হয়েছে। অনেক বন্ধুরা পরিবার নিয়ে এসেছে। তাইফের স্ত্রী শারমিন বিকেলে এসেছে। জাবিরকে দেখে এগিয়ে এসে সালাম জানালো। জাবির হেসে সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছিস ছোট? সিনিয়র ভাইগুলোর মাঝে তাইফের বউ ছিল সবার আদরের।
ভাইরা সবসময় যত্নে রেখেছিল। বিয়েটা খুব অল্প বয়সে হওয়াতে তাইফ নিজের ক্যাম্পাসে ভর্তি করিয়ে পাশে পাশেই রেখেছিল। অনেক দিন পরে এই ভাইটাকে দেখে খুশি লাগছে। 6 মাস চলছে, গর্ভা অবস্থায় এই প্রথম বের হলো। এই প্রোগ্রাম মিস দিতে চাইনি। এর মাঝে সব ভাইদের একসাথে পাচ্ছে। জাবিরের প্রশ্নের জবাবে হেসে উত্তর দিল, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? আমার আবার কি, চলছে দিন। পুচকু কেমন আছে? যত্ন নিচ্ছিস তো? তাইফ মুখ ভেঙচি দিয়ে বলল, আমার ফুসকো আসলে নিজেরটাকে আনার ব্যবস্থা করো, একটা বিয়ে করো। জাবির বিরক্ত হয়ে বলল, ছোট, তোর বর আমার মায়ের খাবে, চুপ থাকতে বল ওকে। মেহেদি শাকিলদের বউরাও এসে বসেছে। সবার এক কথা, একটা বিয়ে করা দরকার। জাবির হেসে উত্তর দিল, বিয়ে করব একটা শর্তে। এতটুকু শুনেই বন্ধু ও তাদের পত্নীদের মাঝে আনন্দের কোলাহল লেগে গেল। তাদের জন্য অবিশ্বাস্য ব্যাপার, জাবির বিয়ে করবে বলেছে। সকলে মনোযোগী হয়ে শুনতে চাইল শর্তসমূহ। জাবির হেসে বলল, প্রথম শর্ত, মেয়ে হতে হবে বেহায়া। দ্বিতীয়ত তর্কবাজ এবং সর্বশেষ ডানপিটে। শারমিনের হাতে ছিল নাস্তার প্লেট। হাত থেকে যেন না পড়ে যায় সাবধানে টেবিলের উপর রেখে ঢকমক করে তাকালো। তাইফ মেহেদি এখনো ঘোরের মধ্যে আছে। শাকিল মুখ দিয়ে একটা বাংলা গালি বের করে বলল, ওইটা বাদ রাখছোস কেন মাদার বোর্ড? অপশনে পল্লীর মাইও রাখতি। মানে একটু সুস্থ মানুষ কিভাবে বিয়ে করার জন্য বউয়ের এমন চরিত্র খুঁজে? মেহেদির পত্নী পিয়া বলল। ভাইয়া আপনি মজা করছেন তাই না? জাবের মাথা নেড়ে বলল, একদম না, আমি ঠিক আছি। তোমরা এমন মেয়ে খুঁজে পেলে সন্ধান দেবে, তবে আমি বিয়ে করব। শাকিলের স্ত্রী লাবণ্য বলে উঠল, ভাইয়া আপনার মতো এত সুচরিত্রবান সৎ মানুষ কি করে এমন লাইফ পার্টনার চাচ্ছে? এমন বজ্জাত মেয়ে কি করে সংসার করবে? জামির মুচকে হাসি দিয়ে উঠে দাঁড়ায়। সবাই সামনে থেকে আড়াল হলো। বাকিদের হতাশায় রেখে চলে গেল। তাইফ ক্ষেপে বলল, ওর কি সমস্যা আছে রে? না না, মাথায় সমস্যা আছে ওর। ও কি আজব কি বলে এসব। স্টেজে মৃদু সুরে সফট টোনে গান বাজছে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে বেশ লাগছে। হাঁটতে হাঁটতে কৃত্রিম ফোয়ারার কাছে চলে এলো। এই পাশটা কিছুটা অন্ধকার। ফোয়ারার পাশে শান বাঁধানো স্টাইলসের বসার জায়গা। সেখানে বসে ফোয়ারার পানি ছুলো। ঠান্ডা পানি হাতে লাগার সাথে সাথে ভেতর থেকেই মন প্রাণ জুড়িয়ে গেল। আশেপাশে বাচ্চাদের ছুটোছুটি, বন্ধুদের বাচ্চা সবাই। যেহেতু ব্যাচের সবাই আজ একসাথ হয়েছে আনন্দ করবে বলে। কয়েকটা গাড়ি গেট দিয়ে ঢুকছে। এখনো অনেকে আসছে। সারা রাত ব্যাপী প্রোগ্রাম। পকেটের ফোনটা কেঁপে উঠল। তাইফের কল রিসিভ করলো। কই তুই? একটু হাঁটছি। ভেতরে আই। একটু পর আসি। রঙ্গনা এসেছে? চুপচাপ দুপাশ। খানিক বাদে জাবির জবাব দিল, আসছি। কাছাকাছি আসতেই দেখতে পেল সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। জাবিরকে দেখে কয়েকজন বন্ধু জড়িয়ে ধরল। হাসি মুখে কথা বলছে। অকস্মাৎ চোখ গেল সামনে বসা রমণীতে। মুচকি মুচকি হাসছে। বয়সের ছাপ নেই বললেই চলে। চুলগুলো আগের মতো সোনালি। হাসতে হাসতে প্রশ্নের তীরটা জাবিরের দিকে ছড়ল। ভালো আছি জাবির। সকলের সামনে অপ্রস্তুত হয়ে গেল জাবির। অস্বস্তি অনুভব করছে। ঢোক গিলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। এতটুকুতেই চুপ। ফিরতি প্রশ্ন করেনি বলে ভুল হবে, করতে ভুলে গিয়েছে। পুনরায় রঞ্জনার প্রশ্ন, বেশ স্বাস্থ্য হয়েছে তো, দেখে ভালো লাগছে। তাইফ এবং মেহেদির মুখের দিকে তাকালো জাবির। মেহেদি প্রচন্ড বিরক্ত নিয়ে বলে উঠল, তুই কি চাস ও দেখতে খারাপ হোক? রঞ্জনা হো হো করে হেসে বলল, তা কেন চাইব? বিরহে তো শুকিয়ে কাঠ হওয়ার কথা। ও তো দেখি মোটা হয়ে স্মার্ট হয়েছে, বয়সটাও বেড়েছে। তবে এই বয়সটা চার্মিং এজ। তখনই জাবির উত্তর করল, বয়স ধরে রাখার টেকনিক জানি না, তাই মোটা হয়েছি। যেদিন জানবো সেদিন না হয় কমিয়ে উপস্থাপন করব। হয়তো ধরে রাখিনি বলে ভালো আছি, নতুবা মানুষের চাহিদা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে যেতাম।
আরে ধুর, মজা করছিলাম, সিরিয়াস হয়েও না। বিয়ে শাদি করলে বউ আনোনি? তাইফের মন চাইল কষিয়ে চড় মারতে, তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে জাবিরের পক্ষের উত্তর দিল। এনগেজড ও কমাস পর বিয়ে। বাকিরা এমন উত্তরে চোখ বড় করে ফেলল। জাবির নিজেও তবদা খেল। ওর কখন এঙ্গেজমেন্ট হলো? রঞ্জনা প্রশ্ন করল। শুনলাম যে বিয়ে করেনি। শাকিল প্রশ্ন করল। তবে জিজ্ঞেস করছিস কেন? মানুষ জানতে চায় না, সেই হিসেবে আর কি। তাইফ বলল। তুই তো আসিস 1 মাস, দেখি বাবির পরিবারকে রাজি করাতে পারি কি না। 1 মাসের মধ্যে পরীক্ষা চলছে, তাই বিয়েটা পিছিয়েছে। জাবির হাঁ করে বন্ধুদের চাপাবাজি দেখছে আর ভাবছে এরা কারা। শাকিল তাল মিলিয়ে বলল। দোস্ত, ভাবি মাশাল্লাহ অনেক সুন্দর, চোখই ফেরাতে পারবি না। একদম বাঙালি ভাব, লম্বা চুল, টানা টানা চোখ, মিষ্টি হাসি, হাসলে টোল পড়ে। তোর তো 1 গালে পড়ে, আর ভাবির 2 গালে পড়ে। মেহেদি জাবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে জাবিরকে রঞ্জনা প্রশ্ন করল। সম্পর্কের বিয়ে নাকি? মেহেদি দাঁতগুলো দেখিয়ে জিভে কামড় দিয়ে বলল। না না, একদম অ্যারেঞ্জ। মাথা খারাপ, সম্পর্ক করে বিয়ে করে ও কি খাল কেটে কুমির আনবে? রঞ্জনা খোঁচা বুঝেও না বুঝার ভান করলো। পক্ষান্তরে প্রশ্ন করল। বিবরণ শুনেই বোঝা যাচ্ছে মেয়ের বয়স কম, তাই না? শারমিনের চট করে গায়ে লাগলো এমন কথা, সাথে সাথে প্রতি উত্তর। কি বলো রঞ্জনা দি, বয়স পারফেক্ট। 25-26 বয়স কি তোমার কম মনে হচ্ছে? ওরা যেভাবে বলছে সেভাবে হুড়পুরি লাগছে। যাক, জাবিরের একটা গতি হবে। ওর যা ছন্ন ছাড়া জীবন, ঘরে বউ টিকবে কিনা সন্দেহ। ওর বোনের যে মুখ, কথায় কথায় ঝগড়া লাগে। আর ভাইটা তো পুরো দস্তর বকে গিয়েছে। একটা পরামর্শ দিই জাবির, বিয়ে করলেই যে সুখ পাবে তা না, সুখের নাগাল পেতে লাগবে টাকা। এই কথা চরম সত্যি। তুমি তো টাকার জন্য আলাদা বাসায় বিয়ার করতে পারছো না। মেয়েটাকে সুখে রাখতে পারবে কিনা ভেবে দেখবে। বলেছিলাম বাবার কোম্পানিতে আসো, শুনলে না। জাবির উঠে দাঁড়ায়, বেশ বিরক্ত নিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলে। আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। যদি আবেগের বশে সংসারে উটকো ঝামেলা নিয়ে আসতাম, তবে এতদিন সুস্থভাবে বেঁচে থাকাটা মুশকিল হতো। এনিওয়ে, তোরা থাক, আমি সামনের দিকে গেলাম। কেউ কথা বাড়ায়নি। সকলে ছেড়ে দিল ওকে ওর মতো। তবে শারমিন তাইফ খুব খুশি হয়েছে। জাবির যেভাবে উটকো ঝামেলা বলে রঞ্জনাকে সম্বোধন করলো, ব্যাপারটা রঞ্জনার আত্মসম্মানে লেগেছে বলে ধারণা। সরাসরি কিছু বলতে পারছে না, কারণ তর্ক বা ঝগড়ার বয়স পেরিয়েছে সেই কবে। টিনেজারদের মতো এত মানুষের সামনে ঝগড়া ক্লাসের সাথে আদতেও যায় না। জাবির সামনে পা বাড়ালো, বাধা দেয়নি কেউ। কথা বাড়িয়েও লাভ নেই, তার মুখের ভঙ্গি দেখিয়ে বোঝা যাচ্ছে এসব আলোচনায় সে অসন্তোষ। জনসমাগম এড়িয়ে সেই ঝর্ণার ধারে এসে বসেছে। শাকিলদের মজার ছলে বলা কথাগুলো শুনতে বেশ লেগেছে। মনে মনে ভাবছে এমন একটা মেয়ে হলে বেশ হতো জীবনে। পরক্ষণে ভেতর থেকে বেরিয়ে আসে চাপা নিঃশ্বাস। রঞ্জনার কথাই সত্যি, কে আসবে এমন ছন্নছাড়া জীবনে। বাসায় যা পরিবেশ, কখনোই স্বাভাবিক মেয়ে থাকতে পারবে না। সে নিজেও চায় না কোনো মেয়ের জীবন ধ্বংস হোক। তাইফ এসে পাশে বসলো। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর তাইফ প্রস্তাব উপস্থাপন করলো। মুখের উপর নাকচ করে দিল, চাইলেই তো সম্ভব হয়ে ওঠে না। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি, ছুটি যেখানে বিলাসিতা। বছরে যে মাসটাতে ছুটি পাই সে মাসে বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হয় রুটিন চেক আপের জন্য। বাড়ির কাছে গ্রামে যেতে হয়। সব জটিলতা সে মাসের জন্য গুছিয়ে রাখে। আজকের দিনটা অসুস্থতার বাহানায় কাটালেও পরের দিনগুলো গতানুগতিক নিয়মে চালাতে হবে। সেখানে 3 বা 4 দিনের ছুটি অসম্ভব। শাকিল এবং মেহেদি এসে যোগ দিল আলোচনায়। তাইফ মাথা নাড়িয়ে বোঝালো সে জাবিরকে রাজি করাতে পারেনি। শাকিল মজার ছড়ে বলল, তুই যদি যাস আমার অফিসে, সুন্দরী বসের কসম, আর জীবনও বলবো না বিয়ের কথা তোরে। তাইফ আর মেহেদি বোকা বনে গেল। ঘোরাঘুরি থেকে বিয়েতে কি করে গেল? এই জন্যই শাকিলকে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় কথা বলতে দেওয়া ঠিক নয়। মেহেদি ঝাড়ি দিয়ে বলল, থোবলা বদমাইয়া থুমু।
কি এর ভিতরে কি লাগাস? ঘোরাঘুরির লগে বিয়ার কি সম্পর্ক? তোরে কথা কওয়ার সুযোগ দেওন, তাই আমাগো দুইটার ভুল থুক্কু অপরাধ হইছে। ছাগল কোন হাহাকার, সর। বকা খেয়ে গাল ফুলিয়ে একপাশে বসল। তৎক্ষণাৎ জাবির নিম্ন অষ্ট দাঁতে চেপে বলল। সম্ভাব্য তারিখ কত? তাইফ বলল। আগামী মাসের প্রথম সপ্তাহে। স্পট? পাহাড়, অতটা ফেমাস না কিন্তু বেশ সুন্দর, কাঁকড়াচড়িতে। আমাদের উদ্দেশ্য ট্যুর কম, এক্সপ্লোর বেশি হবে। আচ্ছা, যাওয়ার আগে বলিস ছুটি কয়েকদিন আগে নিতে হবে। তিন বন্ধু উল্লাসে চিৎকার দিয়ে বলে উঠল। যাবি? জাবের হাসছে। মেহেদি আচমকা গলা ছাড়ল। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা, নয়নে লাগাইছে ভালা, বিষম কালা ধইলে ছাড়ো না। একসাথে তাল ধরল তাইফ এবং শাকিল। উঠে তিনজনেই নাচছে। জাবিরের মনে হলো আজ না এলে নিজের উপর ভীষণ অন্যায় করা হতো। এরা আছে বলেই জীবনটা এত গ্লানির মাঝেও আনন্দে কেটে যাচ্ছে। রেস্টুরেন্টে এলেই পছন্দের জায়গা হলো রুফটপ। ছাদওয়ালা রেস্টুরেন্টগুলোর চাহিদা একটু বেশি। বড় বড় দুটো এরিকা পাম গাছের পাশে বসে বারবার থিসিস পেপারের অ্যাবস্ট্রাক্টে চোখ বুলাচ্ছে রোশনি। পাশে বসে আছে তার প্রফেসর বাবা, প্রফেসর আলাউদ্দিন খান, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর তিনি। সাধারণত প্রফেসরদের স্বভাব একটু রকচটা হয়, ব্যাপারটা বয়সের সাথে মানানসই। তবে সেদিক থেকে আলাউদ্দিন খান পুরোপুরি ভিন্ন। তার কাছে জীবন মানে আনন্দ, মজা এবং সকলকে মাতিয়ে রাখা। তার প্রিয় কাজ রোশনি এবং তার মাকে গান শোনানো। যদিও তিনি গানের গটাও বোঝেন না, তবে তিনি গান শেখার জন্য বাসায় একজন শিক্ষক রেখেছেন। শিক্ষক আর কেউ নয়, রোশনির বাল্য বন্ধু বিভব। রোশনিদের পাশের বাসায় থাকে। প্রফেসরের মতে বিভব গানে পণ্ডিত ছেলে। গিটারে টুংটাং সুর তুললেই প্রফেসর তাকে পণ্ডিতের আখ্যা দিতে দেরি করেন না। এখন তার কাছ থেকে তিনি বাদ্যযন্ত্র বাজানো শিখছে। আপাতত বাদ্যযন্ত্রের প্রাথমিক পর্যায়ে আছে। সন্ধ্যা হতেই বিভবের ঘর বাড়ি হয়ে ওঠে রোশনিদের বাড়ি। এই জন্য রোশনি আর বিভবের মাঝে প্রায়শই ঝগড়া চলে। কেন তার বাবার মাথা খারাপ করছে বিভব এই নিয়ে। বিভব এই বয়সের একজন শিক্ষার্থী হিসেবে প্রফেসরকে পেয়ে গর্বে গর্বিত। সেই সাথে প্রফেসর সাহেবকে আশ্বাস দেন প্রফেসর আলাউদ্দিন খান থেকে তাকে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বানিয়ে তুলতে সহায়তা করবে। সে আহ্লাদে প্রতিদিন প্রফেসর সাহেবের হাতের পাকোড়া খায় বিভব। রান্না বান্নায় নিজেকে বেশ পরিপক্ক ভাবেন প্রফেসর সাহেব। রোশনির মা জননী খেয়া আহমেদ এসবে বড্ড বিরক্ত। স্বামীর এসব আকাম কুকাম তার রান্নাঘরের কাজ বাড়িয়ে তোলে। স্বামীকে তিনি প্রচন্ড ভালোবাসেন বলে কিছু বলতেও পারেন না। মাঝে মাঝে বিভবকে বকা দিয়ে বলে, তুই এইসব ছাইপাস খেয়ে বাহ দিচ্ছিস কেন প্রফেসরকে? তোর আজকারা পেয়ারও বাড়ছে। তিনি রান্নার কিছুই বোঝেন না। এসব পকোড়া মুখেও দেয় না। গরু খাওয়ালে গরুও বমি করবে। আমি না হয় বাধ্য হয়ে খাই, তুই কেন খাবি? বিভব হেসে বলে, আন্টি একটু মিস্টেক হয়েছে। গরু বমি করে না, জাবর কাটে। এভাবে হতাশ করিয়া দিবেন না আঙ্কেলকে। তিনি একবার না পারিলে শতবার চেষ্টা করিয়া নিজেকে প্রতিষ্ঠিত করবে। বাধা হইবেন না আঙ্কেলের পথে। দুজনের মাথার তার ছেঁড়া। এইসব পাগলামি রোশনিদের বাসার রোজকার রুটিন। সে বাদ দিই, আসল কথায় আসা যাক। বাবার সাথে বেরিয়েছিল একটু বই কিনতে। সেই সুযোগে খাওয়ার বায়না ধরায় রেস্টুরেন্টে নিয়ে এসেছে। আপাতত রোশনি মেক্সিকান ডিশ নাচোসের চিপসে কামড় দিচ্ছে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টায় আছে। এদিকে প্রফেসর সাহেব গান রচনায় ব্যস্ত। রোশনিকে অন্য মনস্ক দেখে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আমার কন্যাময়ীর? সে কি কারণে এতটা চিন্তিত? তাহার মন ভালো করিতে তাহাকে নিয়ে অপরাহ্ন ভ্রমণে বাহির হইলাম। এরপরও কি ওস্তাদজি ব্যর্থ হইল? চিন্তার মাঝেও রোশনি হেসে দিল। বাবা নিজেকে ওস্তাদ ভেবে কথা বলাটা রোশনি খুব উপভোগ করে নাচোসে আরেকটি কামড় দিয়ে বলল, ওস্তাদজি, আপনার কন্যাময়ী মাথার ভেতর থিসিস পেপার ঘুরছে। কিছু কিছু প্রশ্নের সমাধান সে খুঁজে পাচ্ছে না, তাই চিন্তিত। প্রফেসর সাহেব সিরিয়াস হয়ে বললেন, কোনো সমস্যা? হ্যাঁ বাবা, এই পেপারটা ডক্টর মোস্তাফিজ স্যারের কাছ থেকে এনেছি। যারা থিসিস করেছেন তাদের কাউকে পাওয়া যাচ্ছে না।
এখানে 4টা নাম্বার আছে, কিন্তু 4টাই অকেজো। মেসেজ দিয়েছি, ফোন দিয়েছি, লাভ হলো না, বন্ধ। অন্য টপিক যে নিব মন টানছে না। এই টপিকটা খুবই ভালো লেগেছে। প্রফেসর সাহেব বুঝতে পেরে মেয়ের হাত থেকে পেপার নিয়ে একটু পড়লেন। পড়ার পর উনি সামান্য হেসে বললেন, খুবই সুন্দর একটি টাইটেল। তুমি এটা শেষ করতে পারলে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে যাবে। মানুষের জীবনের প্রকৃত মানেটা উপলব্ধি করতে পারবে কন্যাময়ী। বাবা মেয়ের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 9টা। বাড়ি ফিরেই প্রফেসর সাহেব ঢোক গিললেন সোফার উপর পায়ের উপর পা তুলে বসা প্রোরাকে দেখে। টেলিভিশনে মনোযোগ সহকারে সংবাদ দেখছেন। হাতে 2 চামচ চিনি দেয়া চা বেশ আরাম করে পিরিচে ঢেলে শব্দ করে টেনে টেনে খাচ্ছেন। রোশনি সজোরে চিৎকার দিয়ে ছুটে গিয়ে বৃদ্ধার কোলে ঝাঁপিয়ে পড়লেন। চা শেষ করে বৃদ্ধা নাতনিকে বুকে নিয়ে বললেন, কি রে রোশনা, এতক্ষণ লাগালি যে? তুমি আসবে সে কি জানতাম। নাতনিকে আদর করতে করতে ছেলের দিকে না তাকিয়ে ডেকে বলল, সালাম দেওয়া কি সব ভুলে গেছিস আলু? মাটা এসেছে সেই কখন থেকে, তোর কোনো খবর নেই? বউটা কল দিয়ে যাচ্ছে অথচ তোলার নামই নেই। এভাবে জ্বালিয়ে খাচ্ছিস বউর মাথাখানা। খেয়া মুচকি মুচকি হাসছে। শাশুড়ি একখান পেয়েছে খাসা। এই উটপটাং বরকে নিয়ন্ত্রণে আনতে শাশুড়ি মায়ের জুড়ি নেই। বিবি রোকসানা খানম যুদ্ধের সময়ের মাস্টার্স পাস, বেশ কিছু বছর শিক্ষকতাও করেছিলেন। তাই প্রৌরা যেমন শিক্ষিত তেমনই সাহসী এবং অনুসরণীয় নারী। সংসারে তিনি এক হাতে সামলে নিয়েছেন। রোশনির বাবা পরিবারের সবচেয়ে ছোট সন্তান। রোশনির জ্যাঠা চাচা ফুফুরা এক একজন উচ্চ পর্যায়ের সরকারের বিভিন্ন পদে কর্মরত। তবুও যেন সবার চোখের মনি রোশনিদের এই ছোট্ট পরিবার। এই বংশে 2টি মাত্র কন্যা রয়েছে। রোশনির মেজো চাচার বড় মেয়ে দীপ্তি আপা এবং রোশনি। দীপ্তি আপার বিয়ের বয়স প্রায় 15 বছর। এখন বাকি আছে রোশনি। সবার দুশ্চিন্তা রোশনিকে ঘিরে। এই এলেবেলে বাবা যে কি করে মেয়েটাকে যত্নে রাখবে তা নিয়ে চিন্তার অন্ত নেই পরিবারের অন্যদের। রোকসানা খানম এসেছেন এক গুরুত্বপূর্ণ কাজে। সেই কাজ সেরে তিনি হজে যাওয়া নিয়ত করেছেন। নাতনি তার বড় হয়েছে, বিয়ে দেওয়াটা আবশ্যক। ছেলেটার মাথায় ঘিলু নেই এ কথা তার জানা, নতুবা ঘরে বিয়ে সমস্ত মেয়ে থাকতে তার চিন্তা বাদ দিয়ে নিজে গান বাজনা নিয়ে পড়ে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তাড়া দিল রোকসানা খানম। বাসায় নাকি তার বান্ধবী আসবে, সে অনুযায়ী আয়োজন চলছে। খেয়া সব রান্না করেছে। প্রফেসর সাহেবের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুপুর নাগাদ অতিথি চলে এসেছেন, সাথে নিয়ে তার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট আবুলকে। আবুলকে ছেলের মতোই বড় করেছে জিন্নাত বেগম। তার গ্রামের বিশাল বাড়ি তদারকি করে আবুল মিয়া। অতিথি জিন্নাত বেগম রোকসানা বেগমের বাল্যকালের বান্ধবী। দুপুরের খাবারের পর্ব শেষ হতেই জিন্নাত বেগম প্রস্তাব রাখলেন রোশনির জন্য বিয়ের। রোকসানা খানম অবশ্যই সবই জানতেন। এর মাঝে রোশনির চাচা চাচি এবং ফুফুরাও চলে এসেছে। অথচ প্রফেসর সাহেবের তেমন হিলদোল নেই। তিনি ভাবছেন কবে অতিথি যাবে এবং সন্ধ্যার রেওয়াজে বসবে। খেয়া চাই মেয়েটার বিয়ে হোক। যা একটা আত পাগলা বাপ, ওনার বয়সায় থাকলে এই জীবনে মেয়ের বিয়ে হবে না। জিন্নাত বেগম বায়োডাটা দেওয়ার পর রোশনির বড় চাচা আপত্তি করলো। বড় পরিবারে গিয়ে তাদের মেয়েটা খাপ খাওয়াতে না পারলে। কিন্তু রোকসানা খানম বান্ধবীকে কথা দিয়ে ফেলেছেন, তাই মায়ের দিকে তাকিয়ে দ্বিমত করতে পারেনি। রোশনিকে সামনে আনা হলো। জিন্নাত বেগমের এক দেখাতেই পাত্রী পছন্দ হয়ে গেল তার নাতির জন্য। ছেলেটা অসুস্থ আজ বেশ কটা বছর। নিজ উদ্যোগে ছেলের সাথে কথা সেরে নাতির বিয়ের জন্য নেমে পড়েছেন। টুকটাক কথা সেরে রওনা দিলেন ছেলের বাসায়। আগামীকাল পাত্র পক্ষ নিয়ে আসবেন। 2 4 হলে কালই বিয়ে পড়িয়ে ফেলা হবে। বেশ বিরক্তি নিয়ে রোশনি দাদি এবং মায়ের সামনে বসে আছে। বললেই কি বিয়ে হয়ে যায় নাকি? বিয়ে কি ছেলে খেলা? দেখা নেই, কথা নেই, জানা নেই এমন একটা ছেলেকে বিয়ে করবে? বাবার দিকে তাকাতেই দেখতে পেল ভদ্রলোকের বেশ মন খারাপ। তার কারণ সে আজ অতিথিদের চক্করে রেয়াজে বসতে পারেনি। এদিকে মেয়ের জীবন নিয়ে টানাটানি, অথচ তিনি আছেন রেওয়াজ নিয়ে। এক পর্যায়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে না? প্রফেসর আলাউদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বলল, চিন্তা হবে কেন? বড় হয়েছো, এখন বিয়ে হবে। বরং আমার চিন্তা কমেছে, ঝামেলা ছাড়াই রেডিমেড জামাই পাচ্ছি। রোশনি দাদির দিকে তাকিয়ে প্রচন্ড বিরক্ত হয়ে বলল, তোমার ছেলেটা এমন কেন দাদি? কোনো সিরিয়াসনেস নেই, অথচ আমার বেশ দুশ্চিন্তা হচ্ছে। কাল যদি ওনারা বিয়ে পড়িয়ে দেয়, আমার রিচার্জের কি হবে? মাত্র শুরু করলাম, ওই বাড়ি থেকে যদি পড়াশোনা করতে না দেয়, বড় পরিবার সেই সুযোগ কি পাবো?
রোকসানা খানম আত্মবিশ্বাস নিয়ে বলল, পাবে, আমার সে কথা হয়েছে। তোমার দাদি 70-এর দশকে মাস্টার্স করেছে। নাতনি কি অশিক্ষিত থাকবে নাকি? আর পাত্র যথেষ্ট শিক্ষিত। বায়োডাটা একবার দেখে নিতে পারো। সোফা থেকে উঠে বলল, দেখে আর কি লাভ? তোমরা ডিটারমাইন্ড হয়ে আছো। জীবনে প্রেম না করার জন্য এই প্রথম আমার আফসোস হচ্ছে। একটা প্রেম করলে পাত্র এনে বলতাম, এই নাও তোমাদের চাঁদের লাহান নাত জামাই এনে দিচ্ছি। এখন বুঝতে পারছি না এই ছেলে চাঁদের লাহান হবে না, ভূতের লাহান। জীবনটাই আমার তামসা। মিসেস খেয়া নাক মুখ কুচকে বলেন, ভূতের লাহান ছেলে কেমন? তুই কি ভূত দেখেছিস? না, তবে কিছু ছেলে ভূতের লাহানো হয়। দেখো না, মুরগি খোপার মতো চুল, ঝাড়ুর মতো দাড়ির ডিজাইন, নাকে দুল, কানে দুল, দেখতে পুরুষ অথচ সাজে মহিলা। এদের ভূতের লাহান বলে। মিসেস খেয়া এবার রেগে বলেন, এমন বিদঘুটে ছেলে কেন আনবো আমরা তোর জন্য? তোমরা ছবি দেখেছো, ছেলে দেখোনি। রোশনি ভেতরে যেতেই মিসেস খেয়া শাশুড়িকে প্রশ্ন করলেও, আম্মা, পাত্রকে কি আপনি দেখেছেন? কেমন হবে? রোকসানা খানম মিটমিটিয়ে হাসছেন। নাতনির রাগের কারণ তিনি জানেন। হঠাৎ বিয়ের প্রস্তাব তার পছন্দ হয়নি, কিন্তু তিনি আত্মবিশ্বাসী। একবার পাত্রকে দেখলে নাতনি তার আগে পিছে ঘুরবে। ছেলের বউকে জানালেন, দেখেছি বৌমা, যথেষ্ট ভালো এবং দায়িত্বশীল, পরিবার সামলে রাখার মতো। শোনো, সুখ আসে পুরুষ মানুষের দায়িত্বে, যত্নে আর ভালোবাসায়। সেই দিক থেকে ছেলে খাঁটি সোনা, বয়সও একদম মানানসই। তোমার শ্বশুর তো আমার 20 বছরের বড় ছিল, তাতে কি? মিসেস খেয়া অবাক হয়ে প্রশ্ন করলেন, ছেলে রশনি থেকে 20 বছরের বড়? আরে না না, তা বললাম নাকি, বায়োডাটা অনুযায়ী তো বয়স বেশি না। মিসেস খেয়া বায়োডাটা পুনরায় চেক করে স্বস্তি নিঃশ্বাস ফেললেন, এই ভেবে যাকে এই বয়স মানাই যায়। তার সাথে তার স্বামীর বয়সের ফারাকও এমন। শাশুড়িকে খেয়া বরাবর সম্মান করে এসেছে, তার জীবনও শাশুড়ি সাজিয়েছে। বিচক্ষণ নারী, যদিও স্বামীটা একটু পাগলাটে, তবে বেশ যত্নবান এবং শ্রদ্ধার পাত্র। সে সুখী, তাই শাশুড়ির উপর সম্পূর্ণ আস্থা রেখে মেয়ের বিয়েতে মত দিল। দরজা দিয়ে ঢুকতেই ড্রয়িং রুমে গোলযোগ দেখতে পেল। অনেকদিন পর বাবাকে শোয়া থেকে সবার মাঝে দেখে বেশ খুশি হলো। পাশে তার প্রিয় নারী বসে আছে। মায়ের সাথে কলহের অনেক বছর পর এসেছেন এই বাড়ি। সালাম দিয়ে এগিয়ে যেতেই প্রৌঢ়া উঠে দাঁড়ালেন। নাতিকে বুকে টেনে কেঁদে উঠলেন। এই নাতিটা তার আধারের আলো। যখন তাদের গ্রামে দুর্ভিক্ষ চলছিল তখনই জন্ম হয়েছিল নাতির। সেবার চারদিকে হাহাকার ছিল, কিন্তু নাতির জন্মের পর কিভাবে যেন সাহায্য আসতে শুরু হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আল্লাহ তার ঘরে রহমত পাঠিয়েছিলেন বলে ধারণা জিন্নাত বেগমের। নাতিকে পাশে বসিয়ে বলল, ও ভাই, দাদির একটা আবদার ছিল, তার জন্য আসছি এত বছর পর। কি আবদার? দাদি তোমার বিয়ে দেখে মরতে চাই। আমার মানিকের বিয়ে না দেখতে পারলে যে আমার আক্ষেপ থেকে যাবে। বেশ অবাক হলো। দাদি হঠাৎ বিয়ের কথা তুলল কেন? সেদিন বাবাও একই কথা বলল। তবে কি কোনোভাবে বাবাই দাদিকে জানিয়েছে এই কথা? বাবার দিকে তাকাতেই বাবা মাথা নেড়ে সাই দিলেন। ধীর আওয়াজে বললেন, অনেক করেছো সংসারের জন্য, এবার নিজের জীবনে মন দাও। তখনই মিসেস রোজিনা এসে দাঁড়ালেন কথার মাঝে। মাঝখান থেকে ফোরন কেটে বলে উঠলেন, বলছিলাম কি, যেহেতু আশরাফ বিয়ে করতে চাইছে না, মেয়েটা আমরা জিহাদের জন্য তো দেখতে পারি। একই কথাই তো, এই বাড়িতেই আসবে। জাফর সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বাইরে থেকে ছেলেটা মাত্রই এলো, মুখে তো টু শব্দও করেনি। বিয়ে করব না কখন বলল? আমার ছেলে তো আমি চিনি, ও বিয়েতে মত নেই। জিন্নাত বেগম ছ্যাত করে উঠলেন। এই বউটা বরাবর বড় নাতিটার মাথা খেয়ে এসেছে। জোকের মতো শুষে খাচ্ছে বড়টার রক্ত আর ছোটগুলোর পেট পুড়াচ্ছে। খেপে বললেন, শোনো মেয়ে, তোমার ওই উচ্ছনে যাওয়া ছেলের জন্য এমন হুড়পুরি আনিনি। একমাত্র আমার মানিকের যোগ্য ওই মেয়ের। আর কত খাবে ছেলেটাকে? জাফর সাহেবও রেগে স্ত্রীকে ধমকে বললেন, বিচার বুদ্ধি কি লোভ পেয়েছে? বড়জনকে রেখে কি অর্থে আমি ওই লাফাঙ্গার সাথে এমন সোনার টুকরা মেয়ের বিয়ে দেব? রোকসানা খালাম্মার নাতনি যেমন তেমন মেয়ে নয়।
বাবার পাশে বসে তাকে আগলে ধরে জাবির বলল, বাবা, উত্তেজিত হবেন না। মা তো আমার মতটাই জানালো। আমার এমনিতেই বিয়ে করার ইচ্ছে নেই। জিহাদের অগোছালো জীবনটা গোছাবে বিয়ে দিলে, হয়তো তাই ভেবে বলেছে। বিয়ে করলে ঠিক হয়ে যাবে সব। বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো এমন হয়েছে। পারিবারিক তর্ক বিতর্কের এক পর্যায়ে জাফর সাহেবের জেদ আর জিন্নাত বেগমের দৃঢ়চেতা মনোভাবের কাছে হার মেনে আগামীকাল পাত্রী দেখতে যাবে জানিয়ে দিল জাবির। ফোনে হঠাৎ অপরিচিত মেল পেয়ে রোশনি যাচাই করতে নামলো। ভালো করে লক্ষ্য করে দেখতে পেল রিসার্চ পেপারে যে মেল দেয়া ছিল সে মেলের রিপ্লাই। বেশ কিছুদিন আগেই সে মেল করেছিল, প্রতি উত্তর আসবে কল্পনাই করেনি। খুশিতে চিৎকার দিয়ে উঠল। বান্ধবী বন্ধুদের কনফারেন্সে রেখে জানালো সে মেইলের উত্তর পেয়েছে। উত্তরে জানানো হয়েছে রোশনি রিসার্চ সংক্রান্ত সকল ব্যাপারে সাহায্য করা হবে মেইলের মাধ্যমে। এই যেন মেঘ না চাইতে বৃষ্টি। একদিকে বিয়ে, অন্যদিকে কাঙ্ক্ষিত মেইল, সব মিলিয়ে দোটানায় পড়ে গেল অপরাজিতা রোশনির জীবন। গতকালও এত ঝামেলা ছিল না, অথচ সূর্যের আনাগোনায় জীবনের পরিবর্তন ঘটে যেতে যাচ্ছে আগামীকাল। দীর্ঘশ্বাস পেরিয়ে এলো। পাত্রের সাথে এই ব্যাপারে কথা বলা প্রয়োজন, কিন্তু কোথায় পাবে তাকে? আচ্ছা, বায়োডাটায় তো নাম্বার দেয়া আছে, করবে কি একটা ফোন? না থাক, এতটাও মূল্যহীন নয় সে। কি হবে কাল দেখা যাবে। কপালে হাত দিয়ে বেঞ্চিতে বসে আছে। আজ পর্যন্ত আত্মসম্মানে লাগে এমন একটি কাজও যার দ্বারা সম্ভব হয়নি। সে বসে আছে থানায়, চোখ দুটো রক্তিম। ঘড়িতে বাজে 3:30। দুটো গুরুত্বপূর্ণ মিটিং ছিল, একটি ক্যান্সেল করে এসেছে। তাই ফেসে কাঁধে হাত রেখে বলল,